শোনো না গো, আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কিছু বলবে? বড় আপা দেখতে বলেছে আপনারা উঠেছেন কিনা, তাহলে যেন খাবার ঘরে যেতে বলে দেয়। তোমরা কখন উঠেছো? আমরা খুব ভোরেই উঠেছি। এই বলে অন্তরা চলে যায়। উর্বি খাবার ঘরের দিকে না গিয়ে রান্নাঘরের দিকে যায়। সেখান থেকে আজমেরির গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। মোহনা এবং বাকি মহিলারাও রয়েছে এ বাড়ির। উর্বি রান্নাঘরে ঢুকতে আজমেরির বড় যা রুকাইয়া বলে, আরে এই যে আসল লোক এসে গিয়েছে। কি গো নতুন বউ, ঘুম ভালো হয়েছে? উর্বি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আজমেরি এক থালা পিঠা ভেজে রান্নাঘর থেকে বের হয়ে খাবার ঘরের দিকে যায়। রুকাইয়া উর্বির কাছে এসে ফিসফিস করে বলে, চোখের নিচে কালি কেন? রাহানব ভাইয়া ঘুমাতে দেয়নি ঠিকঠাক মতো? উর্বি হতবাক হয়ে তাকায়। সে বুঝতে পারে না এ ধরনের মশকরায় কি ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত। এ বাড়িতে মেলি আলাপ যেদিক থেকে শুরু হোক না কেন, তার শেষ হয় উর্বি রানফের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে, যেন আর কোনো প্রসঙ্গ নেই কথা বলার। অথচ অন্যান্যদের নিয়ে এতটা রসালো মশকরা কেউ করে না। উর্বি চোখে মুখে এক রাশ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে। মোহনা বুঝতে পেরে বলে, উর্বি মানে ভাবি, দেখো তো রুমার মেয়ে মিশফা কোথায়? ও সকাল থেকে বড় মামি বলে তোমায় খুঁজছে। উর্বি যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে এক প্রকার পালিয়ে যায় রান্নাঘর থেকে। বিয়ে বাড়ির আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এ বাড়ির মেয়েকে পাশের বাড়িতে অর্থাৎ তার শ্বশুর বাড়িতে তুলে নেওয়া হয়েছে। বাড়িতে এখনো রাজ্যের মেহমান, সারাক্ষণ হই হুল্লোড় লেগেই থাকে। উর্বির এত হই হুল্লোড় ভালো লাগে না। তবে রাউনফ করিম খানের 3টা গোমরা মুখ ছানা এখানে এসে আনন্দে মেতে আছে। উর্বির এই ব্যাপারটা দেখতে ভালোই লাগছে। দোতলার বারান্দায় বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে উর্বি দাঁড়িয়ে পড়ে। মাথাটা ভীষণ ভার হয়ে আছে। জ্বর আসার আগে যেরকম অনুভূতি হয় ঠিক সেরকম। আজ সকাল থেকেই বৃষ্টি। শীতকালের বৃষ্টিতে ভিজলে জ্বর সর্দি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু উর্বি বৃষ্টিতেও ভেজেনি। এমনিতে উর্বির অসুখ বিসুখ চটজলদি কাবু করে ফেলে ইদানিং। বাইরে বৃষ্টি এখনো থামেনি। রাওনাফের আজ ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। সে কোনো কারণে যেতে পারেনি। উর্বির সাথে সকাল থেকে তার কথা হয়নি। দোতলার রেলিং ধরে নিচের দিকে বৃষ্টি দিয়ে দেখতে পায় ডক্টর রানফ করিম খান তার 3 ছানাকে ধুমকে শীতের পোশাক পরাচ্ছেন। উর্বি সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শর্মি তার পাপাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আহ্লাদি কণ্ঠে বলছে, সোয়েটার পরে নিতে পারি যদি তুমি আমাদের রেখে ঢাকা না চলে যাও তো। বায়না করছে পাপার কাছে। রানফের মুখ হাসি হাসি। সে খুবই নিচু স্বরে তার ছেলে মেয়েদের কিছু একটা বলছে। দোতলা থেকে উর্বি শুনতে পাচ্ছে না সেসব কথা। সে শুধু রাওনাফের মুখের দিকেই তাকিয়ে আছে। কতটা সুখী একজন মানুষ, যার খুবই সরল একটা জীবন, যার জীবনটা সরল রেখায় চলে। ফজরের আজান হলেই উঠে মসজিদে যায়। মসজিদ থেকে ফিরে নিয়ম করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে হালকা কিছু খেয়ে ছেলে মেয়েদের ঘুম থেকে তুলতে ব্যস্ত হয়ে পড়ে। নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাইয়ে হসপিটালে চলে যায়। সেখান থেকে চেম্বার বাড়িতে ফিরে পরিবারকে সময় দেয়। উনি হচ্ছেন পৃথিবীর সব থেকে ব্যস্ততম সুখী মানুষ। কত সরল জীবন তার। উর্বি নামে জটিলতার সাথে শুধু শুধু জড়িয়ে ফেলেছে নিজেকে। রাওনাফ একজন সুখী মানুষ, উর্বি একজন দুঃখী মানুষ। রাওনাফ একজন সরল মানুষ, উর্বি একজন জটিল মানুষ। রাওনাফ একজন আশীর্বাদ প্রাপ্ত মানুষ, উর্বি একজন অভিশপ্ত মানুষ। কিছুর মিল নেই, কিচ্ছুটির নেই। না বয়স, না চিন্তা ভাবনার, না অবস্থানের, সব কিছুর অমিল। পরিস্থিতি এসে বলেছে, তুমি তোমার জীবনের সাথে সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্যের একটা জীবন জড়িয়ে ফেলতে চলেছ। বলো কবুল, কবুল, কবুল। আর দুজন বোকা মেরুদণ্ডহীন প্রাণী রাওনাফ করিম খান এবং মৃদুলা উর্বি বলে ফেলেছে কবুল। এত অমিল, অথচ একটা রেজিস্ট্রেশন পেপারে দুজনের স্বাক্ষর খুব যত্নে আলমারিতে পড়ে আছে। উর্বি বাবা ছেলে মেয়েদের খুনসুটি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। বাচ্চাগুলো একেবারে রাওনাফের মতো হয়েছে। চেহারার গঠন তাই বলে। 3টা বাচ্চাই চমৎকার দেখতে। উর্বির মাঝে মাঝে ইচ্ছে করে বাচ্চাগুলোর নাক টিপে দিতে। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে উর্বি রাওনাফের হাতের দিকে তাকায়। ডান হাতে ব্যান্ডেজ করা লোকটার। আজ দুপুরে এবাড়ির পুরুষদের সাথে পাল্লা দিয়ে ছিপ ফেলে মাছ ধরতে গিয়েছিল এবাড়ির বড় পুকুরে। চিপে একটা মাছ না গাঁথলেও রাওনাফের হাতে ঠিকই গেঁথেছে হুকটা।
কেমন অদ্ভুত লোক, বাড়াবাড়ি পর্যায়ের ক্ষত হয়েছে। উর্বি আর দাঁড়িয়ে থাকতে পারছে না, ইচ্ছে করছে বিছানার সাথে মিশে যেতে। তবে সে নিশ্চিত এখন বিছানা নিলেই 3 দিনের জন্য পড়ে থাকবে সে, শরীর তাই বলছে। ধীর পায়ে হেঁটে সে ঘরে ঢোকে। তাদের যে ঘরটিতে থাকতে দেওয়া হয়েছে সে ঘরটিতে একটা বিশাল বড় বইয়ের আলমারি আছে। বই দেখে প্রথমে উর্বি অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু আলমারি খুলে দেখে সব কিশোর সংকলন। উর্বি ফোনটা হাতে নিয়ে দেখে ফোনটাতে চার্জ নেই। ভুল করে সে চার্জারটা ফেলে রেখে এসেছে। কারো কাছ থেকে চেয়ে আনারও প্রয়োজন বোধ করেনি সে। তার ফোনে বিশেষ কোনো কাজ নেই। দরজা ঠেলে রাউনফ ভেতরে ঢোকে। উর্বি ঘাড় ঘুরিয়ে তাকায়। রাউনফের হাতের দিকে দৃষ্টি স্থির রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাউনফ নিজের ব্যাগ গোছাতে তাড়াহুড়ো লাগিয়ে দেয়। উর্বি বলে ওঠে, আপনি চলে যাচ্ছেন? রাউনফ তার ব্যাগ এনে বিছানার উপর রেখে বলে, এক হাত দিয়ে ব্যাগের চেন খুলতে বেশ বেগ পেতে হচ্ছে। হেল্প করব? রাউনফ ম্লান হেসে বলে, পারবো। কথাটি বলতে না বলতে ব্যান্ডেজ করা হাতে সার্জিক্যাল গজ কাপড়ের সাথে চেনের হুক আটকে যায়। রাউনফ খেয়াল না করেই বাম হাত দিয়ে চেন ধরে টান দিতেই ডান হাতে ব্যথা পায়। টান লেগে যাওয়ায় হাত দিয়ে গলগল করে রক্ত ঝরতে থাকে। রাউনফ দাঁতে দাঁত চেপে সেদিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের ঘটনায় উর্বি হতভম্ব। সে বেড সাইডের টেবিল থেকে ফার্স্ট এইডের বক্সটা নিয়ে রাউনফের মুখোমুখি বসে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমাকে বললেই হতো। রাউনফ কিছু না বলে রক্তাক্ত ব্যান্ডেজটা খুলে ফেলে। উর্বি রক্ত পরিষ্কার করতে করতে বলে, জখমটা মারাত্মক। কাউকে ব্যাগ গুছিয়ে দিতে বললেই তো তাকে জোর করা হয় না, তাকে অত্যাচার করা হয় না। বলতে পারতেন আপনি আমাকে? রাউনফ চুপ করে থেকে উর্বির দিকে এক পলক তাকায়। উর্বি নতুন করে তার হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, আপনি বসুন, আমি রুমা আপাকে ডেকে আনছি, আপনার ব্যাগ গুছিয়ে দেবে। রাউনফের ঢাকা যাওয়া হয়নি। শর্মি পাপাকে যেতে দেবে না, তাই গাড়ির চাবি লুকিয়ে রেখেছে। সন্ধ্যের পর থেকে উর্বির শরীরটা খারাপ হতে শুরু করে। রাউনফ নিচতলায় গিয়েছে। উর্বি ঘরে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। বাইরে থেকে রুমা উকি দিয়ে ডাকে, ভাবি বের হও না, সন্ধ্যাবেলায় কি শুয়ে আছো? নিচে সবাই গানের কলি খেলছে, মালাই চা আর আলুর চপ আছে সাথে। আমার শরীরটা না ঠিক ভালো লাগছে না আপা, তোমরা আনন্দ করো। সে কি হয়েছে? রুমা উৎকণ্ঠা নিয়ে বলে, মনে হচ্ছে গায়ে জ্বর আসতে চলেছে, মাথাটা কেমন ভারী হয়ে আসছে। রুমা এসে উর্বির কপালে হাত দেয়। তাই তো, তোমার গা তো বেশ গরম আছে, হঠাৎ এমন হলো কেন? মাঝে মাঝে এমন হয় আমার সাথে, আমি অভ্যস্ত এতে। দাঁড়াও, ভাইয়াকে ডাকি। রুমা উঠে যেতে চাইলে উর্বি তার হাত টেনে ধরে। আস্তে করে বলে, তোর ভাইয়াকে ডাকতে হবে না আপা, কিছু হলে আমি ওষুধ খেয়ে নিব। রুমা উর্বির দিকে তাকিয়ে থাকে, বলে, আমি ভাইয়াকে ডাকতে যাচ্ছিলাম কারণ সে একজন ডাক্তার। এই সময় যদি তোমাকে জ্বর পেয়ে বসে তাহলে সবার আনন্দ মাটি হয়ে যাবে, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি চাও না ভাইয়া আসুক, এসে তোমাকে দেখুক। না আসলে এই সামান্য ব্যাপারে তাকে ডাকার, তাছাড়া তারও তো হাতে ব্যথা। রুমা উর্বিকে থামিয়ে দিয়ে বলে, বুঝেছি, ডাকবো না আমি। কোনো অসুবিধা হলে আমায় ডেকে নিও। রুমা চলে যায়। উর্বি এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে থাকে। রাউনফ রুমে ঢুকে দেখে উর্বি ঘুমিয়ে আছে। রাতের সে খেতেও যায়নি। রুমা ঘরে খাবার দিয়ে গিয়েছিল, খাবারটা ঠিক সেভাবেই পড়ে আছে। রাউনফ গিয়ে বিছানার অন্য পাশে শুয়ে পড়ে। হাতের ব্যথাটা কিছুটা কমেছে। কিছুক্ষণ পরে রাউনফ খেয়াল করে উর্বি কি যেন বিড়বিড় করছে। রাউনফ বুঝতে পারে না কিছুই। সে উঠে বসে, ঘাড় ঘুরিয়ে দেখে উর্বি কাঁপছে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে রাউনফ ডাকে, উর্বি, কোনো সমস্যা? উর্বি উত্তর দেয় না। সে জ্বরে প্রলাপ বকছে। রাউনফ শুনতে পায় উর্বি মা মা বলে কি সব বলছে। যেটুকু বলছে খুবই অস্পষ্ট। রাউনফ বুঝতে পারে না সে কি করবে, কাউকে কি ডাকবে। সে অনেকটা সংকোচ নিয়ে উর্বির কপালে হাত রাখে। কপালে হাত রাখতেই সে চমকে ওঠে। উর্বির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। রাউনফ উঠে দ্রুত তার ব্যাগ থেকে থার্মোমিটার বের করে নিয়ে আসে। উর্বির কপালে ধরতেই সে দেখতে পায় তাপমাত্রা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। অথচ সন্ধ্যায় যখন দেখা হয়েছিল তখন দেখে মনে হয়নি মেয়েটা অসুস্থ। রাউনফ চিন্তিত ভঙ্গিতে ঘর থেকে বের হয়ে রুমাদের ঘরের কাছে যায়। রুমা দরজায় ধাক্কা দেওয়ার পরে রুমা ঘুম চোখে বের হয়ে আসে। কি হয়েছে ভাইয়া? তুই একটু আমার রুমে আয় তো। রুমা অবাক হয়ে রাউনফের পিছু পিছু যায়। ঘরে ঢুকেই রাউনফ বলে, বুঝতে পারছি না কি করা যায় বলতো, এত জ্বর উঠেছে, ডাকলে সারাও দিচ্ছে না। রুমা দ্রুত উর্বিকে গিয়ে ধরে। ও ভাবি, শুনতে পাচ্ছ আমার কথা? উর্বি কোনো কথা বলতে পারে না, কাঁপতে থাকে। ইমিডিয়েটলি আমাদের জ্বর নামাতে হবে,
তো একটা বালতিতে পানি আর একটা মগ নিয়ে আয়। রুমা দৌড়ে আজমেরিকে ডেকে তোলে। তারপর একটা মগ আর পানি ভর্তি বালতি নিয়ে আসে। উর্বির কাঁপুনি থামছেই না। আজমেরি উৎকণ্ঠা নিয়ে ঘরে ঢুকে বলা শুরু করে। রাতের বেলা শুধু ওষুধ খেয়েছে। বললাম ভাইজানকে বলল জ্বর হলে কি ওষুধ খেতে হয় তা আমি জানি, তোমার ভাইয়াকে বলতে হবে না। আজ তো আমরা সবাই বৃষ্টিতে ভিজেছি, ভাবি তো ভেজেনি, হঠাৎ এমন জ্বর উঠলো কেন? ঠান্ডা থেকে এই জ্বর হয়নি, দেখেই তো মনে হচ্ছে ইমিউনিটি কম। মাথায় পানি ঢালতে থাক। রুমা উর্বির মাথায় পানি ঢালতে থাকে। রাউনাফ আজমেরিকে বলে, তুই যা গিয়ে ঘুমা, বিয়ে বাড়ির ধকল গিয়েছে তোর ওপর দিয়ে। রুমা আছে, ও দেখবে। আজমেরি আরো কিছু সময় থেকে রাউনাফের জোরাজোরিতে চলে যায়। দীর্ঘ সময় ধরে রুমা উর্বির মাথায় পানি ঢালে। তাপমাত্রা একটু কমে আসতে শুরু করেছে। হঠাৎ রুমার মেয়ে মিশফা কেঁদে ওঠে। তুইও যা, আর পানি ঢালার প্রয়োজন নেই, আমি দেখছি। তুমি পারবে? রুমা অবাক হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, তুই যা। রুমা চলে যায়। রাউনাফ বিছানার একপাশে চুপচাপ বসে পড়ে। উর্বির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, উর্বি, উর্বি। উর্বি কোনো সাড়া দেয় না। রাউনাফের চোখ চলে যায় উর্বির হাতের দিকে। ডান হাতের কবজির কাছটাতে বিরাট ক্ষত। এটা সে সেদিন খেয়াল করেছে পালস রেট চেক করতে গিয়ে। রাউনাফ ম্লান হাসে। সে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছে। তার ডাক্তারের জীবনে তার কাছে এ পর্যন্ত 17-30 বছর বয়সী যতগুলো মেয়ে পেশেন্ট এসেছে, তাদের মধ্যে 70% মেয়েদের হাতে কবজিতে কাটা চিহ্ন। বাংলাদেশের এই স্টেজের মেয়েরা চারিত্রিকভাবে খুব আবেগী থাকে। সীমালার কথা মনে পড়ে যায় রাউনাফের। সীমালার বাবা মা যখন জেনে গিয়েছিল রাউনাফের সাথে সীমালার সম্পর্ক রয়েছে, তখন মেয়েটাকে প্রচুর মারধর করেছিল। রাগে দুঃখে রাউনাফকে না পাওয়ার যন্ত্রণায় হাতে শিরা কাটার চেষ্টা করেছিল সীমালা। উর্বি কি ওই আবেগী কাতারের মেয়ে? দেখে তো মনে হয় না। ওই মেয়েটিও কারো জন্য হাত কেটেছিল তরুণী বয়সে। ক্ষতটা দেখে মনে হচ্ছে কয়েক বছরের পুরানো। হাত থেকে দৃষ্টি সরিয়ে উর্বির মুখের দিকে তাকায় রাউনাফ। সীমালার সাথে এই মেয়েটির চেহারায় কোনো মিল নেই, কিন্তু এই মেয়েটির থুতনিতে টোল আছে, যেটা সীমালারও ছিল। কিছুক্ষণ চুপ করে থেকে রাউনাফ আবারও ডাকে, উর্বি। উর্বি কিছুটা সময় নিয়ে বলে সাড়া দেয়। রাউনাফ বলে ওঠে, কি কি ওষুধ খেয়েছিলে রাতে, নাম বলো। উর্বি আবারও বলে। রাউনাফ বুঝতে পারে উর্বি ঠিক নেই। সে উঠে দরজার সিটকানি তুলে দেয়। বিড়বিড় করে বলে ওঠে, মৃদুলা উর্বি, তুমি দেখছি দিনকে দিন আমাকে তোমার পার্সোনাল ডক্টর বানিয়ে ফেলছো, কি অদ্ভুত। উর্বি লজ্জিত ভঙ্গিতে বসে আছে। সে তার গায়ে একটা কালো রঙের শাল জড়িয়ে রেখেছে। কাল রাতে তার জন্য কতগুলো মানুষের ঘুম নষ্ট হয়েছে, এটা ভেবেই তার সুপ্ত অপরাধ বোধ হচ্ছে। মোহনার কাছ থেকে সে জানতে পেরেছে সব। কাল রাতের পর আর জ্বর আসেনি, তবে শরীরটা অস্বাভাবিক ক্লান্ত। বিছানা থেকে উঠে সে বারান্দায় হাঁটতে থাকে। সামিউল এদিকেই আসছিল। উর্বিকে বারান্দায় দেখে দাঁড়িয়ে পড়ে। উর্বির সামনে পড়লে তার ভীষণ লজ্জা লাগে। সহজে সে উর্বির সামনে পড়ে না। জড়তা কাটিয়ে সে উর্বিকে বলে, আপনার জ্বর সেরেছে ভাবি? উর্বি হাসি দিয়ে মাথা নাড়ায়। এই লোকটাকে কোনো এক কারণে উর্বি বেশ পছন্দ করে। স্বভাবে ভীতু শ্রেণীর পুরুষ হলেও অন্তরের প্রতি সামিউলের ভালোবাসা দেখে সামিউলকে ভালো লাগে উর্বি। সামিউল চলে যায়। যে পথ দিয়ে সামিউল গিয়েছে সে পথ দিয়ে রাউনাফকে আসতে দেখা যায়। উর্বি মানুষটার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। বিয়ের পর থেকে সমঝোতা হচ্ছে না কি হচ্ছে না উর্বি বুঝতে পারে না। তবে উর্বির জন্য রাউনাফ নামের এই মানুষটার ভোগান্তি বেড়েই চলছে। অবশ্য এসব তো উর্বি জানতই। রাউনাফ উর্বিকে দেখে বলে, এখন কি অবস্থা? হাঁটাহাঁটি শুরু করে দিয়েছো দেখছি। আমি ঠিক আছি, জ্বর আর ওঠেনি। নিচু স্বরে বলে ওঠে উর্বি। বেশ ভালো, তাহলে জ্বরের ওষুধটা স্কিপ করে যেও। ওটা জ্বর থাকলেই খেও, আর এভাবে জ্বর উঠলে আন্দাজে কোনো ওষুধ খাওয়া উচিত না। উর্বি মুচকি হাসে। বাইরে থেকে সকালের মিষ্টি রোদ উর্বির মুখের উপরে পড়ায় উর্বিকে অদ্ভুত সুন্দর লাগছে। তার চুলগুলি এলোমেলো হয়ে আছে, চুলে চিরুনি করা ছিল। উর্বি বলে ওঠে, কাল রাতে আপনাদের অনেক বিরক্ত করেছি। আসলে আমার এরকম হয় মাঝে মাঝে। বুঝতে পেরেছি। এভাবে হঠাৎ করে জ্বর আসা আবার হঠাৎ করে চলে যাওয়া স্বাভাবিক কোনো বিষয় নয়। এরকম আমার ছোটবেলা থেকেই হয়। তোমার জ্বরের মুড সুইং হয় সম্ভবত। উর্বি হাসে। রাউনাফের হাতের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার হাতে ব্যথা সেরেছে? রাউনাফ নিজের হাত উল্টে পাল্টে বলে, হাতে ব্যথা পেয়েছে কিনা সেটাই মনে পড়ছে না। যাও গিয়ে রেস্ট নাও, আমরা বিকেলে চলে যাব। শর্মি উর্বির ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। এসো, এদিকে এসো, কিছু লাগবে? আমিরুল খালামণিকে দেখেছেন?
আমি রুনাপা তো বাইরে গিয়েছে, কি দরকার আমায় বলো, আমি ফ্রি আছি। আসলে আমার চুল বেঁধে দেয় আমিরুন খালামণি। আমি ভাইয়ার আবির সাথে বের হব। এই জন্য আমি রুনাপাকে ডাকতে হবে? এসো, আমি বেঁধে দিচ্ছি। শর্মী এদিক ওদিক তাকিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঘরে ঢোকে। আপি ভাইয়া যদি দেখতে পায় এই মেয়েটা তার চুল বাঁধছে তাহলে নির্ঘাত বকবে। তবুও শর্মী ঘরে ঢোকে। শর্মী বড়দের ফিরিয়ে দিতে পারে না কখনোই। ঘরে ঢুকে উর্বির কাছে এসে বসে সে, নিচু স্বরে বলে, আপনার জ্বর সেরেছে? হ্যাঁ, দেখি তো, মাথাটা সোজা করো। দুটো বেনি করবো নাকি একটা? দুটো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ, অবশ্যই বলো। না থাক, কি দেখে হাসছিলেন ফোনে? একটা খুবই মজার কমেডি শো, তুমি দেখবে। শর্মী কিছু বলার আগেই উর্বি তার ফোনটা শর্মীর হাতে দেয়। শর্মী একটু পরপর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। উর্বির শর্মীর ছেলে মানুষই দেখে খুবই মজা পাচ্ছে। এমন সময় সায়মী দরজার বাইরে দাঁড়িয়ে শর্মীকে ডাকে, এসো, ভেতরে এসো। এটা আমার পাপার ঘর, আপনার আমাকে আসতে বলার প্রয়োজন নেই। এত বড় কড়া কথাটি সায়মী খুবই ঠান্ডা গলায় বলে। উর্বি চুপ করে থাকে। শর্মী মোবাইলটা রেখে উঠে দাঁড়ায়। নাবিল শর্মীর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। শর্মী বুঝতে পারছে না ভাইয়া এমন কেন করছে। আজকাল নতুন মেয়ের সাথে বেশ ভাব জমিয়েছিস, তাই না শর্মী? দাঁত খিচিয়ে বলে ওঠে নাবিল। আমি তো শুধু চুল বাঁধতে গিয়েছিলাম ভাইয়া। ও, আপনি চুল বাঁধতে গিয়ে নতুন মায়ের কুলে উঠে হাসাহাসি করছিলেন? শর্মীর মন খারাপ হয়ে যায়। ভাইয়া তাকে খুবই কড়া করে কথাগুলি বলছে। উনি কিন্তু অতটাও খারাপ না ভাইয়া। শর্মী খুব ভয়ে ভয়ে বলে ওঠে কথাটি। নাবিল কয়েক মুহূর্ত শর্মীর দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে থেকে বলে ওঠে, সাইমি, ওকে চুপ থাকতে বল, নয়তো গাড়ি থেকে ওকে ছুঁড়ে বাইরে ফেলে দিব। শর্মী নাবিলের কথা শুনে চুপ করে বসে থাকে। শাফিউলের কলেজ থেকে ট্রান্সফার লেটার এসেছে। তাকে চট্টগ্রামের একটি স্বনামধন্য কলেজে ট্রান্সফার করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাকে চলে যেতে হবে সেখানে। রওশনারা মোহনাকেও সাথে যাওয়ার আদেশ দিয়েছেন। মোহনা বুঝতে পারছে না এত বড় সংসার ছেড়ে কিভাবে সে অন্যখানে গিয়ে থাকবে। রওশনারা তার শাশুড়িকে বলে, মা, আমি গেলে এই দিকটা কে সামলাবে? কেন? আমার বড় ছেলের বউ, এখন থেকে কে সব সামলাবে? মোহনা উর্বির দিকে তাকায়। রওশনারা মোহনাকে বলে, এটা তোমার সংসার না। স্বামীর সাথে যেখানে থাকবে সেটাই তোমার সংসার। একটা মেয়ের কাছে তার স্বামী সবকিছু। রওশনারা উর্বির দিকে তাকিয়ে মোহনাকে বলে, আমার বড় বৌমার উপরে আমার আস্থা রয়েছে। তুমি নিশ্চিন্তে শফিউলের সাথে যাও মেজো বৌমা। দু একদিনের মধ্যে সব গুছিয়ে নিয়ে মোহনা আর শাফিউল চলে যায়। বাড়িতে দুজন মানুষের অনুপস্থিতি বেশ উপলব্ধি করা যাচ্ছে। মোহনা প্রতিদিন ফোন করে বাড়ির সবার সাথে কথা বলে। তারা দুজন সেখানে বেশ ভালোই আছে নিজেদের ছোট্ট সংসার নিয়ে। শর্মীর ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে। তাকে সব সময় তার পড়ার টেবিলেই পাওয়া যায়। সায়মী আর শান্তর মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। তারা দুজনেই জিপিএ 5 পেয়েছে। এখন দুজনেই মন লাগিয়ে মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে। অন্তরা খুবই যত্নের সাথে তার 2 রুমের সংসারটাকে সাজাচ্ছে। সামিউলের একটা বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি হয়েছে, খুবই ভালো বেতন। তারাও বেশ সুখে আছে। তবে রওশনারা এখনো তাদের মেনে নেননি। আগামীকাল থেকে উর্বির অফিস শুরু। কিছু জরুরি কাগজপত্র দেখে উর্বি ফাইলে ঢুকিয়ে রাখে। শর্মী এসে বারবার বাইরে থেকে উকি দিচ্ছে। উর্বি অনেক আগেই তা খেয়াল করেছে। সে ঠান্ডা গলায় ডাকে, শর্মী, এদিকে এসো। শর্মী ঘরে ঢোকে, তার হাতে অঙ্ক বই। উর্বি তাকে বলে, কিছু বলবে? পাপার কাছে এসেছিলাম। ঝটপট উত্তর দেয় শর্মী। কিন্তু তোমার পাপা তো তোমার দাদুর ঘরে। তোমার দাদুর প্রেশার চেক করতে গিয়েছেন। মা অসুস্থ বোধ করছেন হঠাৎ। ও আচ্ছা। শুকনো গলায় বলে শর্মী। চলে যেতে গেলে উর্বি বলে ওঠে, অঙ্ক নিয়ে কোনো প্রবলেম হলে আমায় বলতে পারো, আমি অঙ্ক ভালোই বুঝি। শর্মী উর্বির দিকে ফিরে তাকায়। তার জ্যামিতি চ্যাপ্টারে একটু সমস্যা হয়েছে। এটা কাল সন্ধ্যায় তার টিচার আর রাতে তার পাপাও বুঝিয়ে দিয়েছিল। এখন আবার মাথা থেকে বেরিয়ে গেছে। নাবিল আর সায়মী কেউ বাসায় নেই, নয়তো সে তাদের কাছে যেত। শর্মী ভাবে তার পাপাকে জিজ্ঞেস করলে যদি পাপা বিরক্ত হয়, তার চেয়ে উর্বির থেকে বুঝে নেওয়া যাক। শর্মী বিছানার একপাশে বসে তার অঙ্কের বইটা উর্বির দিকে এগিয়ে দেয়। উর্বি বইটা হাতে নিয়ে বলে, ও এটা তো পানির মতো সহজ, এদিকে এসো, আমি বুঝিয়ে দিচ্ছি। শর্মী এগিয়ে বসে। রাওনা বেশে দরজার বাইরে থেকে দেখে অবাক হয়ে যায়। শর্মী চোখ বড় বড় করে উর্বির দিকে তাকিয়ে উর্বির কথা শুনছে। রাওনাব ঘরে ঢোকে না, সেখান থেকে সরে যায়।
রাওশানারা চোখ বন্ধ করে তার আরাম কেদারায় শুয়ে আছেন। উর্বি এসে তাকে ডাকে। মা আমায় ডেকেছিলেন? এদিকে এসো, বসো। উর্বি রাওশানারার কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসে। রাওশানারা উর্বিকে দেখে, কি সুন্দর মুখশ্রী। দেখলেই রাওশানারার এক অদ্ভুত টান অনুভব করে। প্রথম দিন থেকেই। রাওশানারা আরো বলেন, রওনক এসেছে? না, এখনো ফেরেনি। আচ্ছা, আজ তোমার ভাইয়া ফোন দিয়েছিল, তুমি নাকি ও বাড়িতে যেতে চাচ্ছ না, কোনো সমস্যা? না মা, আসলে নতুন চাকরি, এখনই ছুটি ছাটা নিতে চাচ্ছি না। বুঝলাম, কিন্তু তাই বলে নতুন বিয়ে হয়েছে সেই মেয়ে আর মেয়ে জামাই তাদের বাড়িতে যায়নি, বিয়ে 1.5 মাস হয়ে গিয়েছে, এটা তো ভালো দেখায় না মা। সবচেয়ে বড় কথা তোমার ছোট বোনের বিয়ে। উর্বি চুপ করে থাকে। রাওশানারা বলে, রাওনাপ কি যেতে চাচ্ছে না, এরকম কিছু? না মা, সেরকমটা না। তাহলে আমি রোজাউলকে ফোন করে বলছি তোমরা সামনের সপ্তাহে যাবে, রাওনাপ আসলে আমার ঘরে পাঠিয়ে দিও। এখন তুমি যাও। উর্বি উঠতে যাবে অমনি রাওনাপ এসে রুমে ঢোকে। রাওশানারার দিকে তাকিয়ে বলে, মা, আমিরুনকে কোথাও দেখছি না। আমিরুন একটু দেশের বাড়ি গিয়েছে, তার বাবা অসুস্থ। ও আচ্ছা। তুই কখন এলি? আর আমিরুনকে ডাকছিলি কেন? এই তো এইমাত্র এসেছি, আমিরুনকে ডাকছিলাম একটু কফির জন্য। সব সময় আমিরুন আমিরুন করিস কেন? কিছু লাগলে বৌমাকে তো বলতে পারিস। রাওনাপ উর্বির দিকে তাকায়। রাওশানারা বলেন, বৌমা, তুমি রওনাফ আর আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসো। আর রওনাফ, তুই বস, তোর সাথে আমার কথা আছে। অফিস থেকে বেরিয়ে গেটের কাছে সে উর্বি দাঁড়িয়ে পড়ে। রাওনাফের গাড়ি ঠিক অফিস ছুটির টাইমে এসে গেটের কাছে দাঁড়িয়ে আছে। রাওনাফের নির্দেশে আব্দুল ভাই প্রতিদিন উর্বিকে অফিসে দিয়ে আসে নিয়ে যায়। গাড়ির দরজা খুলে উর্বি দেখে ভেতরে শর্মি বসে আছে। উর্বি কিছুটা অবাক হয়ে বলে, তুমি? শর্মি তার হাতের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। মাথা তুলে উর্বির দিকে তাকিয়ে বলে, বেস্ট ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম। উর্বি উঠে বসে। আব্দুল ভাই গাড়ি স্টার্ট করে। শর্মি আবারও ফোনে মনোযোগ দেয়। উর্বি শর্মির হাতের ফোনটার দিকে তাকিয়ে বলে ওঠে, আবার দেখছো এটা? কতবার দেখবে এটা? শর্মি লাজুক হেসে বলে, আমার খুব পছন্দের মুভি। উর্বি শর্মির দিকে তাকায়। দিনকে দিন মেয়েটা তার সাথে খুবই স্বাভাবিক আচরণ করছে। সে ঠান্ডা গলায় বলে, এই মুভিটার নাম কি? শর্মি উৎফুল্ল হয়ে বলে, বিউটি অ্যান্ড দ্য বেস্ট। এটা ফেরি টেল? আমি আসলে দেখিনি। আমরা ছোট থেকেই বাংলাদেশ টেলিভিশনে সিসিমপুর, মিনা রাজু, মনের কথা এসব দেখে বড় হয়েছি। এগুলোর সম্পর্কে কোনো ধারণা নেই। আচ্ছা, এই লোকটা এমন দেখতে কেন? পশুর মতো দেখতে। রাজকুমারীর সাথে এমন ব্যবহার কেন করছে? এই রাজকুমার কোথায়? এটাই রাজকুমার। ও শুরুতে অভিশপ্ত থাকে, কিন্তু খুব ভালো, নায়িকাকে পরে ভালোবাসে। শর্মি খুব আন্তরিকতার সাথে বলতে থাকে উর্বিকে। উর্বি হেসে বলে, তুমি ভালোবাসা বোঝো? শর্মির মুখটা লজ্জায় লাল হয়ে যায়। সে তো কিছু কিছু বোঝে। এই হিরো কি এভাবেই থাকবে? এমন পশুর মতো দেখতে থাকবে? না না, ও তো মানুষই, রাজকুমারও। পশুর রূপ নিয়ে আসছে এখন। উর্বি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান হেসে বলে, এসব ফেরি টেলেই সম্ভব। রাজকুমার বিস্টের বেশে থাকে। বাস্তবে কি হয় জানো? উল্টোটা হয়। বাস্তবে রাজকুমারের বেশে একটা বিস্ট আসে। একটা পশু থাকে রাজকুমার সেজে। তারা রাজকুমারীদের কষ্ট দেয় শুধু। শর্মি অবাক হয়ে উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বি কথাটা বলে নিজেই চমকে ওঠে। এতটুকু বাচ্চা মেয়ের সাথে কি সব কথা বলছে সে। প্রসঙ্গ পাল্টে বলে, ফুচকা খাবে? ফুচকার কথা শুনে শর্মি জিভে পানি চলে আসে, কিন্তু সে আমতা আমতা করে বলে, পাপা। তোমার পাপা জানবে না? আমি বলবোই না। আব্দুল ভাই, আপনি বলবেন? আব্দুল হেসে মাথা নাড়ায়, সেও বলবে না। ঠিক আছে, তবে গাড়ি থামান। সেদিন বিকেলটা উর্বি শর্মি নামের সরল কিশোরীর সাথে দারুণ উপভোগ করেছে। দুজন একসাথে ফুচকা খেয়েছে, কিছু কেনাকাটা করেছে। রওশন মঞ্জিলে ফিরে হাসি হাসি মুখ করে শর্মি উর্বির দিকে তাকায়। কোনো এক অজানা কারণে শর্মির এই মহিলাকে ভয় লাগছে না, খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। কিছুটা কিছুটা নয়, বেশ ভালো লাগছে। সদর দরজা খুলে দেয় আমিরুন। হাতের শপিং ব্যাগপত্র নিয়ে উর্বি আর শর্মি ভেতরে ঢোকে। নিচতলার লিভিং রুমে শারমি আর নাবিল চুপচাপ বসেছিল। শর্মিকে উর্বির সাথে দেখে নাবিল কটমট দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। শর্মি ভাইয়ার দৃষ্টি দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে উর্বির থেকে দূরত্ব বাড়িয়ে দোতলায় চলে যায়। রাউনাফকে ঘরে ঢুকতে দেখে উর্বি উঠে দাঁড়ায়। রাউনাফ নিচু গলায় বলে ওঠে, কফি খেয়ে এসেছি, আনতে হবে না।
উর্বি ম্লান হেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তারা হচ্ছে কফি কাপল। সম্পর্কটা কফি দেওয়া নেওয়ার মধ্যে সীমাবদ্ধ। রোজ 24 ঘন্টায় স্বামীর প্রতি কেবলমাত্র এই একটা দায়িত্ব এসে বর্তায় উর্বির ঘাড়ে। আজ তাতেও ছুটি। হাতের ব্যাগটা আলমারিতে তুলে রেখে রাওনাফ হাত ঘড়ি খুলে রাখে আর চোখে উর্বিকে এক পলক দেখে স্বাভাবিক গলায় বলে ওঠে, অফিসে কেমন কাটছে তোমার? ভালো। উর্বি এক শব্দে জবাব দেয়। রাওনাফ আর কোনো কথা খুঁজে না পেয়ে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারি খুলে সে দাঁড়িয়ে থাকে। পুরো আলমারি ভর্তি উর্বির শাড়ি। তার জামা কাপড় খুঁজে পাওয়া মুশকিল। না চাইতেও উর্বির শাড়িগুলো হাত দিয়ে সরিয়ে সে নিজের পোশাক খুঁজতে থাকে। উর্বি বুঝতে পেরে এগিয়ে গিয়ে বলে, আপনার জামা কাপড় নিচের শাড়িতে। আমিরুন এসে গুছিয়ে দিয়ে গিয়েছে। দাঁড়ান, আমি বের করে দিচ্ছি। কথাটি বলে উর্বির সামনে এগোয়। রাওনাফ পেছনে এগোতেই উর্বির সাথে ধাক্কা লেগে উর্বি পড়ে যেতে নেয়। ঠিক তখনই রাওনাফ শক্ত করে উর্বিকে ধরে ফেলে। দুজনে বিব্রত হয়ে কয়েক মুহূর্ত একে অপরকে দেখে। উর্বি লতানো কোমর থেকে রাওনাফের হাতের বাঁধন আলগা হতেই উর্বি লাফিয়ে 2 কদম ডানে সরে যায়। রাওনাফের চোখে মুখে অস্বস্তি। উর্বি ঝটপট রাওনাফের ঘরে পরার পোশাক বের করে তার হাতে দিয়ে বারান্দায় চলে যায়। রাওনাফ ফ্রেশ হয়ে চলে যায় ছেলে মেয়েদের খোঁজ নিতে। রাওনাফ করিম খানের 3 ছানা নিচতলায় লিভিং রুমে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে বসে আছে। আমিরুন দাঁত বের করে দাঁড়িয়ে আছে পাশে। রাওনাফ গম্ভীর কণ্ঠে তার ছেলে মেয়েদের উদ্দেশ্য করে বলতে থাকে, আজ আমি একটু আগে ভাগেই চলে আসায় খুব অসুবিধা হয়ে গেল তোমাদের, তাই না? ভেবেছিলে দুধ না খেয়ে চুপচাপ কেটে পড়বে। 3 ছানার কেউ কোনো কথা বলে না। রাওনাফ আমিরুনকে বলে, শাস্তি স্বরূপ ওদের 2 গ্লাস দুধ খাইয়ে ছাড়বি আজ। যে আচ্ছা ভাইজান। হাসতে হাসতে জবাব দেয় আমিরুন। রাওনাফ গম্ভীর কণ্ঠে বলতে থাকে, একটু নাইট ওয়াকে বেরোবো, আমার ঘরেও 1 গ্লাস দুধ দিয়ে আয়, বলবে খেয়ে নিতে। আমিরুন মুচকি হেসে মাথা নাড়ায়। রাওনাফ গ্রে কালারের জ্যাকেট গায়ে চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বারান্দায় কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে উর্বি রুমে ঢুকে বিছানা ঠিক করে আয়নার সামনে গিয়ে চুল আঁচড়ে নেয়। তখনই দরজায় টোকা পড়ে। বাইরে থেকে আমিরুন নিচু গলায় বলে ওঠে, আসবো ভাবি? এসো। আমিরুন ঘরে ঢোকে। তার হাতে একটা দুধের গ্লাস। উর্বি গ্লাসের দিকে তাকিয়ে আছে। সে জানে এটা কে পাঠিয়েছে। তবুও আমিরুন গলার স্বর উঁচু করে আহ্লাদি গলায় বলে ওঠে, ভাইজান পাঠাইলো ভাবি। উর্বি জানে এখন শুরু হবে আমিরুনের কণ্ঠে তার বড় ভাইজানকে নিয়ে রাঙিয়ে চাঙিয়ে কথা। সে স্বাভাবিক গলায় বলে ওঠে, ঠিক আছে, ওখানে ওটা রেখে দাও। আমিরুন তার ঠোঁট নাড়াতে শুরু করে, না না না, এইটা আপনি এখন আমার সামনে দাঁড়াইয়া থাইকা খাইবেন। বড় ভাইজান তো বারবার কইরা বইলা দিছে, আমিরুল তোর বড় ভাবিকে না খাইয়ে আসবি না, খবরদার। উর্বির বেশ হাসি পাচ্ছে আমিরুনের মিথ্যে কথাগুলো শুনে। রাওনাফ কখনোই এভাবে বলেইনি, কিন্তু আমিরুন তার বড় ভাইজানকে উর্বির সামনে অত্যন্ত ভালো ডেডিকেটেড স্বামী প্রমাণ করেই ছাড়বে। পরপর 2টো অপারেশন শেষ করে আধা ঘন্টার জন্য নিজের কেবিনে ঢুকে সার্জিক্যাল অ্যাপ্রনটা খুলে ফেলে চেয়ারে গাইলিয়ে দেয় রাওনাফ। কপালে ডান হাতটা রেখে চোখ বন্ধ করে থাকে দীর্ঘ সময়। বাইরে থেকে ডক্টর কিশোর উকি দিয়ে বলে, মে আই কাম ইন? হ্যাঁ। রাওনাফ চোখ মেলে তাকায়। কিশোর ভেতরে ঢুকে বলে, ওপেন স্টাফ সার্জারির পেশেন্টের কাছ থেকে 2,000 টাকা বিল কম রাখতে নির্দেশ তুমি দিয়েছো? হ্যাঁ, সো হোয়াট? রাওনাফ বলে ওঠে, না কিছু হয়নি, তবে আমার কেন জানি না তো। প্রয়োজন মনে করিনি, অসুবিধা হলে আমার প্রফিট থেকে 10,000 কেটে রেখো। ভুল ভাবছো রত্নাপ, এমন কিছু মিন করিনি। বাই দ্য ওয়ে, নেক্সট ওটি কয়টায় তোমার? 2 ঘন্টা পরে। কিশোর তথ্যটা জেনে চলে যায়। ফোনের ভাইব্রেশনের শব্দে রাওনাফ সেদিকে তাকায়। হাত বাড়িয়ে যন্ত্রটাকে তুলে নিয়ে কানে ধরতে ওপাশ থেকে শর্মির ইংলিশ ম্যাম রাবিয়া রহমান বলে ওঠে, আমি কি ডক্টর রাহানাপ করিমের সাথে কথা বলতে পারি? ইয়েস। আমি শর্মির ইংলিশ টিচার রাবিয়া রহমান বলছি। রাওনাফের ভ্রু কুঞ্চিত হয়। জিজ্ঞেস করে, ম্যাম আপনি হঠাৎ? ইজ এভরিথিং ফাইন? নট অ্যাট অল। শর্মি হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়েছে। রাওনাফ উঠে দাঁড়ায়। উদ্বিগ্নতার সাথে চেঁচিয়ে ওঠে, মানে কি হয়েছে? পেটে ব্যথা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। 20 মিনিট দেখে রাখুন ওকে, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে রাওনাফ তাড়াহুড়ো করে পোশাক পাল্টে নিতে থাকে। দরজার কাছে এসে দাঁড়ায় ডক্টর লামিয়া, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিটি মেডিকেয়ার হসপিটালের। রাওনাফকে দেখে বলে, কোথায় যাচ্ছ তুমি?
তোমার তো ওটি আছে 2 ঘন্টা পরে। শর্মি, সোমান সিক, স্কুল থেকে ফোন দিয়েছে। ও গড, আচ্ছা যাও যাও। লামিয়া দরজা থেকে সরে কেবিনে ঢোকে। কিছু বলবে? হ্যাঁ, ওই আমার একটু পরে একটা ওটি আছে। আমি এনেস্থেসিয়া স্পেশালিস্ট খায়রুল ইসলামকে কল করতে যাচ্ছি। মাহবুব অ্যাবাউট অফ দ্য সিটি, যেহেতু তুমি যদি পারমিশন দাও। রাওনা অবাক হয়ে বলে, দেখে নাও, খায়রুলের সাথে তো আমার শত্রুতা নেই যে আপত্তি করব। না, তবু তুমি তো একজন মালিক এই হসপিটালের। দেখে নাও। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে যায় কেবিন থেকে। উর্বির হাতে আজ তেমন কোনো কাজ নেই। অবশ্য অফিস জয়নিং এর পর থেকে কখনোই কাজের ব্যস্ততা ছিল না তার। টুকটাক প্রজেক্ট নিয়ে ফিল্ড ম্যানেজারদের সাথে মিটিং আর কিছু ফাইলে সাইন। কাজ বলতে এতটুকুই। উর্বিদের এনজিওটা বহুমুখী কাজ করে থাকে। হাত ঘড়িতে বারবার সময় দিচ্ছে সে। চেহারায়ও নেমে এসেছে বিরক্তির ছাপ। তার কারণ আজ উর্বি একটু অসুস্থ। সকাল থেকে ব্লাড প্রেশার অস্বাভাবিক লো মনে হচ্ছে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে দেখে রওশনারা ফোন দিয়েছিলেন প্রায় ঘন্টাখানেক আগে। উর্বি খেয়ালই করলো না। উর্বি কল ব্যাক করে কথা বলে নেয়। কোন এক অদ্ভুত কারণে রওশনারা নামের বৃদ্ধা মহিলাটির উর্বির প্রতি ঢেলে দেওয়া অস্বাভাবিক মমতা উর্বি উপেক্ষা করতে পারে না। অবশ্য ভালোবাসা, মায়া জিনিসটা উর্বি কখনোই উপেক্ষা করতে পারেনি। যারা উপেক্ষা করতে পারে তারা বেঁচে যায়, যারা পারে না তারা জড়িয়ে যায়, নিজেদের তুলে দেয় সর্বনাশের মুঠোয়। দরজায় এসে দাঁড়ায় উর্বির কলিগ মনিরুল ইসলাম। উর্বি বলে ওঠে,